নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ রয়েছে, কাটা ঘায়ে নুনের ছেটা। আপনারা সকলে শুনেছেন। আজকের ডেটে পাকিস্তান ক্রিকেট যে টিম রয়েছে সেই টিমের পক্ষে এই প্রবাদটা একদম প্রযোজ্য। রিসেন্টলি T20 ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে পাকিস্তান এমন ভাবে হেরে বাইরে গেল যে অন্যান্য যে সমস্ত যারা এমন টিম রয়েছে যারা নতুন নতুন খেলছে, প্রথম খেলছে ওয়ার্ল্ড কাপ, তারাও কিন্তু সেইভাবে হারে। আজকে সিচুয়েশন পাকিস্তান ক্রিকেটের দিন দিন যে নিম্ন স্তরে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। রিসেন্টলি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা তিনটে ওয়ান ডে ক্রিকেটের একটা টুর্নামেন্ট বা সিরিজ হচ্ছিল, যেখানে পাকিস্তান বাংলাদেশে ভিজিট করেছে। পাকিস্তান বাংলাদেশ ট্যুরে গিয়েছে, সেখানে তিনটে ওয়ানডের একটা সিরিজ হচ্ছে। সেই সিরিজে 2-1 বাংলাদেশ পাকিস্তানকে একদম ধরাশায়ী করে দিল। এইবার ভাবুন তো, যে বাংলাদেশের মতো একটা টিম পাকিস্তানকে একটা সিরিজ হারিয়ে দিচ্ছে 2-1, সেটাও আর এমন ভাবে হারাচ্ছে যেটা কিন্তু কন্ট্রোভার্সি। কেমন হবে কন্ট্রোভার্সি? গত গতকালকের ম্যাচটা ছিল, সেই ম্যাচের লাস্ট যে 12টা বল, সেই 12টা বলের মধ্যে একদম পুরো নাটকীয় স্তর ছিল। এমন একটা সিচুয়েশন ছিল যে পাকিস্তান জিতেই যাবে, কিন্তু সেখান থেকে কেমন একটা হঠাৎ করে যেমন জজবাত বদল গিয়া বলে না পাকিস্তানের, একটা ঠিক সেই রকম একটা সিচুয়েশন তৈরি হলো। লাস্টে 2 বল বাকি, সেই রকম মোমেন্টে আম্পায়ার একটা পায়ের পিছন দিয়ে বল যাওয়াতে ওয়াইড দিল। পিছনে উইকেট কিপারে থাকা লিটন দাস, সে কিন্তু যথেষ্ট সাতির এবং যথেষ্ট ক্রিকেটীয় দিমাগওয়ালা। সে খুব ভালোভাবে বুঝতে পারলো যে এই বলটা ওয়াইড কোনোদিনই হবে না। কিন্তু এ তো আর আইপিএল নয় যে ওয়াইডের জন্য তুমি রিভিউ নিতে পারো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের রুলস অনুযায়ী খেলা, তাই ওয়াইডের জন্য কিন্তু রিভিউ নেওয়া যায় না। তারা রিভিউ নিল কিসে? লিটন দাসের পরামর্শে বাংলাদেশের ক্যাপ্টেন রিভিউ নিল এলবিডব্লিউর জন্য। ঠিক তাই হলো, এলবিডব্লিউর জন্য রিভিউ নেওয়া সেই বলটা ব্যাটসম্যানের ব্যাটে লেগে বাইরে গিয়েছিল। যদি ব্যাটে লেগে বাইরে যায়, দেখুন 2 বল বাকি আছে, 2 বলে 12 রান দরকার। তার মানে পাকিস্তান জেতার সিচুয়েশনে রয়েছে। তার আগে অলরেডি 2টো ছক্কা মেরেছে শাহিন আফ্রিদি। তো পাকিস্তানের যে সিচুয়েশন ছিল সেটা কিন্তু প্রায় জেতার মোমেন্টে, কারণ শাহিন আফ্রিদি যথেষ্ট বল খেলে ফেলেছে, তার একটা সেট হয়ে আছে, আর সে একজন বড় হিট করতে জানে, 2-1 আমরা দেখেছি এর আগেও। তো সেই রকম সিচুয়েশনে ওই যে ওয়াইড না হওয়া, এটা কিন্তু পাকিস্তানের জন্য কোমর ভেঙে দিল। কারণ যদি রিভিউ না নিত তাহলে কিন্তু ওটা ওয়াইড হতো। এলবিডব্লিউর জন্য রিভিউ নিল, আর এলবিডব্লিউ যখন রিভিউ নেওয়া হবে তখন কিন্তু সমস্ত কিছু দেখা হবে, বলটা নো হলো কিনা। যদি ওই বলটা নো হয়ে যেত তাহলে কিন্তু আর একটা প্রবলেম হয়ে যেত, কিন্তু আসলে বলটা নো ছিল না, ওয়াইডও ছিল না। বলটা যখন ব্যাটসম্যানের সাইন আফ্রিদি পিছন দিয়ে যায়, তখন কিন্তু ব্যাটে হালকা টাচ করেছিল, আর সেটাই আল্টা এজে বোঝা গেল। তাই বলে শুধু ক্রিকেট খেললে হবে না, কিছুটা দিমাগ দিয়েও খেলতে হবে। এই জায়গায় অ্যাপ্রিসিয়েট করি আমি লিটন দাসকে, ভাই স্যালুট ভাই তুমি। এটা এটা বোঝায় যে মোটা বুদ্ধি আর ছোট বুদ্ধির মধ্যে পার্থক্যটা কোথায়। লিটন দাস, আমরা সকলেই জানি, বাংলাদেশের একজন স্ট্যান্ডার্ড ব্যাটসম্যান, যথেষ্ট ভালো। সে যদি অন্য কোনো টিমে থাকতো, তাহলে অন্য কোনো দেশে থাকতো, তাহলে হয়তো সে আরো ভালো পারফরমেন্স করতে পারতো। যেহেতু সে বাংলাদেশে রয়েছে, স্বাভাবিক সেখানে একটু হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে একটু সেই রকম ভাবেই দেখা হয়। আমরা দেখেছি এর আগে লিটন দাস সামান্য কিছু ভুল করলেই সারা বাংলাদেশের মিডিয়া এবং সারা বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা ওর উপরে আঙুল তুলতে শুরু করে। তো যাই হোক, সেগুলো পরের কথা। এখন সমস্যা হচ্ছে পাকিস্তান গত ম্যাচটা হয়ে গেল, এই ম্যাচে তো হারলো, ঠিক তার আগের ম্যাচে যে ম্যাচটা পাকিস্তান জিতলো, সেই ম্যাচে একটা রান আউট নিয়ে ক্রিকেটীয় স্পিরিট, যে ক্রিকেটের একটা জেন্টেলম্যান গেম বলে, সেই স্পিরিট নিয়ে তারা লাফালাফি করছিল। আজকে কোশ্চেন আমার এখানেই, সেই দিন যদি সালমান আলী আগার ওই উইকেটটা বাংলাদেশের জন্য ক্রিকেটীয় স্পিরিটকে নষ্ট করে থাকে, তাহলে গতকালকের ম্যাচে শাহিন আফ্রিদির ব্যাটে লাগার পরেও সে কেন ওয়াইড নিচ্ছিল? আর যখন রিভিউ নিল লিটন দাস, তখন সে কেন বেশি লাফালাফি করছিল? সে ব্যাট মারছে, এদিকে সে হেলমেট খুলে ফেলছে, তার ব্যাটের সঙ্গে মারছে, মানে এমন করছে তার শরীরে আগুন জ্বলছে। কারণ সে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছিল যে এটা কিন্তু ওয়াইড নয়, তার ব্যাটে টাচ করেছে। তাহলে এই জায়গায় ক্রিকেটীয় স্পিরিট কোথায় গেল? এবার অনেকে বলবেন যে এটা তো আম্পায়ারের কাজ, এখানে শাহিন আফ্রিদি কিছু করার নেই। তাহলে আমি একটা আপনাদেরকে ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিই। যখন সচিন তেন্ডুলকর, সেই সময় কোনো রিভিউ সিস্টেমে ছিল না, কোনো কিছুই ছিল না,
তখন আম্পায়ার আউট দিলেই আউট, আম্পায়ার আউট না দিলে কিছু করার নেই। সচিন তেন্ডুলকার এমন অনেক দিন হয়েছে তার ব্যাটে লেগেছে, সে নিজে বুঝতে পেরেছে কিন্তু আম্পায়ারে আউট দেয়নি, সে ব্যাট ওখানে পিচ ছেড়ে ক্রিজ ছেড়ে সে বেরিয়ে চলে গিয়েছে। আম্পায়ারে আউট দিয়েছে কি দেয়নি সেটা কিন্তু তার দেখার দরকার নেই। সে জানে এইগুলোকে বলে ক্রিকেটীয় স্পিরিট, এগুলোকে বলে জেন্টেলম্যান ক্রিকেট খেলা, যেটা পৃথিবীর মধ্যে একমাত্র ওই ব্যক্তি করতে পেরেছে, যে কারণে আজকে তাকে গড অফ ক্রিকেট বলা হয়, ক্রিকেটের ভগবান বলা হয়। কিন্তু পাকিস্তানের মধ্যে এমন কি আছে? যদি সেই দিন ভুল হতো তাহলে আজকে শাহিন আফ্রিদির, মানে গতকালকে শাহিন আফ্রিদি যেটা করলো সেটা তো শাহিন আফ্রিদির ভুল হওয়া কথা ছিল, তাই না? আজকে কিন্তু আমি সেটা আপনাদেরকে ধরিয়ে দিলাম। এবার পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা যারা আছে তারাও কমেন্ট করবেন, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম তো পাকিস্তানের ক্রিকেট প্রেমী। আমি দেখছিলাম যে পাকিস্তান 6 মার্চে বাংলাদেশের সবাই ওই রাজাকারের দল লাফাচ্ছে, বিশাল ভাবে লাফাচ্ছে, এমন ভাবে তারা উৎসব মানাচ্ছে যেন তাদের এই দলটাই তাদের, পাকিস্তান তাদের। ভারত যদি খেলতে যায় এইভাবে, আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি বাংলাদেশের কোনো মানুষ এইভাবে ভারতকে সাপোর্ট করেছে। যে পাকিস্তান বাংলাদেশকে এমন ভাবে লুটপাট করেছে যে আজকের ডেটেও তারা তার ব্যথাটা বুঝতে পারে, আর সেই পাকিস্তান আজকে বাংলাদেশে খেলতে আসলে তারাই আবার তাদেরকে আদর আপ্যায়ন করে বুকে টেনে নেয়। কিন্তু এইবার বাংলাদেশের ক্রিকেটাররা সেটা বুঝিয়ে দিল পাকিস্তানকে। বলে না কাটা ঘায়ে নুনে, সেটা যে প্রথমেই বললাম, একে তো ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেল জঘন্যভাবে হেরে, সেখানে তো বাংলাদেশ খেলতে পারেনি, তার একখানা বড় সড়ো মনের মধ্যে আগুন প্লেয়ারদের মধ্যে চলছিল, তারা এখানে দেখিয়ে দিল সম্পূর্ণভাবে পাকিস্তানকে, মানে একচেটিয়া হারিয়ে দিল। দুটো ম্যাচ যেভাবে হারালো তাতে মনে হলো যেন পাকিস্তান খেলাই জানে না। দিন দিন পাকিস্তানের অবনতি ঘটছে, বাংলাদেশের উন্নতি হতো যদি রাজনৈতিক ব্যাপারটা বাংলাদেশে না আসতো। আর কিছু হটকারিতা মানুষের যে চিন্তাধারা সেটার উপর ডিপেন্ড করে যদি তারা ডিসিশন না দিত, তাহলে বাংলাদেশের ক্রিকেটও কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটতো। আর দেখুন সবচাইতে বড় কথা, এখন পাকিস্তানে বসে বসে বেশ কিছু মানুষ জাজমেন্ট করছে যে বাংলাদেশ এই করে, যারা আমাদের শিক্ষা দিতে আসছে, অ্যাকচুয়ালি বাংলাদেশকে তারা কোনো দিনই ভালোবাসতো না। আপনারা কয়েকটা ভিডিও দেখবেন, এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, দেখুন ভিডিওর মধ্যে কি রয়েছে সেটা আগে দেখে নিন। जी अभी एक बांग्लादेश के बंदे ने मैसेज किया है टिकटॉक के ऊपर, कहता है कि भाई आपकी टीम ने और कितनों से भाई जीएन मरवानी है। अब मैं क्या बोलूं उसको। एक तो पता भी है इज्जत का सवाल है, जो भाई पहले ओडीआई मैच में हुआ है और हमारे नल्ले प्लेयर सीरियस ही नहीं है यार। बंगाली अब हमारा मजाक उड़ा रहे हैं, जिनको ये नहीं है पता कि भाई 15-15 30 होते हैं, उनको ये पता है कि 15-15 25 होते हैं, वो भी भाई अब हमारा मजाक उड़ा रहे हैं। और हमारे प्लेयर, नहीं जी ठीक हो गया जी, भाई भाई है, भाई 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 चलता है भाई, सही है, लगे रहो तुम लोग। असल बंगाली भाई अब हमारा मजाक उड़ा रहे हैं। দেখলেন তো, তারা বাংলাদেশকে কোনোদিনই ভালোবাসতো না। তারা কি বলছে দেখেছেন? যারা এমন এমন ভাবে ইনসাল্ট করা আমি খুবই কম দেখি। ওরা ভাবে যে বাঙালি কিছুই জানে না। আমি আজকের ডেটে ভারতের যে সমস্ত এইরকম চিন্তাধারা মানুষ রয়েছে, যারা বাঙালি এবং বাংলাদেশিদের মধ্যে গুলিয়ে ফেলে, তাদেরকে আমি বলি যে বাঙালি মানেই কিন্তু বাংলাদেশি নয়, আর বাংলাদেশি মানে কিন্তু বাঙালি, এটা বুঝতে হবে। তো বাঙালি মানে বাংলাদেশি নয়, আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা ভারতের বাসিন্দা, আমাদের সিটিজেনশিপ ভারতের, আমরা বাঙালি মানে বাংলাদেশি নই। কিন্তু বাংলাদেশে যে বাঙালিরা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা কিন্তু শিক্ষিত। বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যখন অখণ্ড ছিল, এক জায়গায় ছিল, তখন বাংলাদেশের মধ্যে থেকেই বড় বড় যে রাইটার সেগুলো কিন্তু উঠে এসেছিল। বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ, এখান থেকেই বড় বড় রাইটাররা উঠে এসেছিল। তাই বাংলাদেশ আজও পাকিস্তানকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। আমি কারোর হয়ে ওকালতি করছি না, আমি জাস্ট পাকিস্তানকে বোঝাচ্ছি যে তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে। ওখান থেকে তোমরা যদি বেরিয়ে আসতে না পারো, তাহলে ধীরে 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 তোমাদের অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা খুব ভালোভাবে জানো। রিসেন্টলি জয় শাহ যেভাবে বা পাকিস্তানকে ধুয়ে দিয়েছে ইনডাইরেক্টলি, সেটা কিন্তু পাকিস্তানের কিছু মিডিয়ার সাংবাদিক কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। কারণ জয় শাহ একটা সম্মেলনে বলেছে যে সবাই ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ সেটাকে নিয়ে হাইপ ক্রিয়েট করে, কিন্তু একবার ভেবে দেখুন তো,
বাংলাদেশিরাও বলছিল যে আমরা যদি খেলতে না যাই, পাকিস্তান যদি খেলতে না যায়, তাহলে আইসিসির কোনো টুর্নামেন্টই হবে না, কারণ আমাদের দুই দেশ মিলে 50 কোটি আমরা ভিউয়ারশিপ রয়েছি। তো ভাই 50 কোটি থাকো, 60 কোটি কি 1 লাখ 100 কোটি থাকো, সেটা কোনো যায় আসে না। সমস্যা হচ্ছে এটাই, দেখো আজকে বাংলাদেশে ম্যাচ খেলা হচ্ছে, তাও পাকিস্তান এবং বাংলাদেশ, আর সেই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে ভিড় নেই। হালকা, আমি আপনারা দেখবেন কয়েকটা স্ক্রিনশট আমি দিচ্ছি, এমন এমন ফাঁকা স্টেডিয়াম পড়ে রয়েছে, কিছু কিছু জায়গায় ভিড় রয়েছে। তাহলে সেই বাংলাদেশ ডিমান্ড করে কি করে যে আমরা না গেলে কোনো টুর্নামেন্টই হবে না, আইসিসি টুর্নামেন্ট হলো না। আর সেখানে ভিউয়ারশিপ কেমন আসলো সেটাও কিন্তু জয়শা বলে দিয়েছে। পাকিস্তানেও ঠিক সেই এরকম, পাকিস্তানে যখন ঘরের মাঠে খেলা হয় তখন কিন্তু কোনো অডিয়েন্স থাকে না, তাদের জন্য কি করতে হয়, তাদের জন্য ফ্রি টিকিট করতে হয়। ভাই যাদের খাবার টাকা নেই, যারা দুবেলা খাবার জোগাড় করতে পারে না, যারা তাদের রোজা ছাড়ানোর জন্য, ইফতার করার জন্য তারা নিজের মতো ফল কিনতে পারে না, তাদেরকে ভর্তুকি দিতে হয়, তাহলে তাদের আপনি এই আশাটা কি করে করতে পারেন? জয়শা বলেছে যে পাকিস্তান এবং ভারতের ম্যাচটাই কিন্তু টুর্নামেন্টের জীবন নয়। তার ছাড়াও আমরা এইবার দেখলাম এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম যে লাস্ট নিউজিল্যান্ড, এইসব ম্যাচগুলো কিন্তু বিরাট বিরাট ভিউয়ারশিপ পেয়েছে। ইভেন আফ্রিকা বনাম ইংল্যান্ডের যেসব ম্যাচ, সেগুলো কিন্তু, যেগুলো ভারতের সঙ্গে খেলা নয়, অথচ ভারতের স্টেডিয়ামে খেলা হচ্ছে, ভারতের মাঠে খেলা হচ্ছে, সেগুলোও কিন্তু বিরাট ভিউয়ারশিপ পেয়েছে। তো এই দুটো সেমিফাইনাল, ফাইনাল এবং তাছাড়াও সুপার 8-এর বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি, যথেষ্ট ভালো ভিউয়ারশিপ এসেছে, রেকর্ড করা ভিউয়ারশিপ। তাহলে পাকিস্তান এবং ভারতের সেই ম্যাচের নামই নেই, ওই টপ 3 রেকর্ড করা ভিউয়ারশিপের মধ্যে পাকিস্তান ভারতের টিম ম্যাচের নামই নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে কিন্তু একটা ভালো শিক্ষা দিয়ে দিল জয়শা, যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, নেক্সট টাইম তোমাদের আর কোনো টুর্নামেন্টের দরকারও পড়বে না। কারণ ভারত কোনোদিনই বলেনি যে আমরা পাকিস্তানের সঙ্গে পার্টিকুলার কোনো একটা টিমের সঙ্গে খেলবো না। ভারত সবসময় বলে আমাদের সিকিউরিটি থ্রেট রয়েছে পাকিস্তানে, যে কারণে আমরা আমাদের প্লেয়ারকে পাকিস্তানে পাঠাবো না। তাই আমরা কোনো নিউট্রাল ভেন্যুতে খেলবো, সে যে কোনো টিম সেটা হতে পারে, পাকিস্তানও হতে পারে। আমরা কিন্তু সেইভাবে খেলেছি, আমরা পাকিস্তানের সঙ্গে বলিনি এমনটা যে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। পাকিস্তান যেমন বললো যে আমরা ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না, আমরা টুর্নামেন্ট খেলবো, শ্রীলঙ্কায় যাবো, ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না, এটা সম্পূর্ণ ইলিগাল। এই ধরনের কথা বলা উচিত নয়। যেমনটা বাংলাদেশ বললো, বাংলাদেশের সঙ্গে আমাদের সিকিউরিটি কোনো প্রবলেমই নেই, বাংলাদেশের মানুষ অর্ধেক আমাদের ভারতে বসবাস করে, বাংলাদেশের অর্ধেক মানুষ ঘুরতে আসে আমাদের ভারতে। তাদের যদি এখনই ভিসা করে দেওয়া হয়, ভিসা ফ্রি করে দেওয়া হয়, বা ভিসা যদি খুব সহজে দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের অর্ধেক মানুষ চিকিৎসা করার জন্য আমাদের ভারতে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যে এই ধরনের কথা বলবে, এটা আমরাও কোনোদিন ভেবেছিলাম না, কিন্তু হয়েছে। আর তার উপযুক্ত জবাবও তারা পেয়েছে। তাই জয়শা এখন কিন্তু একটা আয়না দেখিয়ে দিয়েছে। আর বর্তমানে পাকিস্তান যেভাবে বাংলাদেশের কাছে হেরেছে, তাতে আগামী দিনে পাকিস্তানের ভ্যালু কতটা থাকবে ক্রিকেটে, অ্যাজ এ ক্রিকেট নেশন বলে, তো সেটাও আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারছি। আপনাদের কি মতামত? বাংলাদেশের এই যে লাস্ট যে কন্ট্রোভার্সিটা গতকালকের ম্যাচে হলো, সেটা নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর আগামী দিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ হলে, সেটাই কি সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।